এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের আলোচনার বিষয় সম্প্রসারণ। আমাদের সাথে এই নিয়ে আলোচনা করার জন্য আলাপের জন্য আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম স্যার এবং সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমরা আজকে দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলটি রয়েছে যদি বলি, সেখানে আরও সম্প্রসারণ করা হয়েছে। এই সম্প্রসারণের মধ্যে যে বিষয়টি সবাই দেখছেন যে অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি গভর্নরের জায়গায় নতুন মনসুর স্যার এসছেন। তারপরে যদি আমরা সালেউদ্দিন স্যারকে দেখতে পাচ্ছি, এই রকম কিন্তু অর্থনীতিবিদরা কিন্তু এই মুহূর্তে আসছেন। আমরা ধরেই নিতে পারি যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি কিন্তু বলা যেতে পারে তিনিও অর্থনীতিবিদ। অর্থাৎ এই যে অর্থনীতির যে কর্মকাণ্ড, সেই জায়গাটিকে প্রাধান্য দিয়ে যে সরকার আসলে চিন্তা করছে সব কিছু, এটি অনেকটা পরিষ্কার এখন বলা যায়। যদি শুরুতে তৌফিকুল ইসলাম খানকে দিয়ে শুরু করি, সিপিডিতে যেহেতু আপনাদের গবেষণার বিষয়গুলো রয়েছে, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো ব্যাংক খাত। আমরা পুরোটাই আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিনিয়োগ থেকে শুরু করে সব কিছু আমরা আসলে ব্যাংক খাতের উপর নির্ভর করে আছে। এই মুহূর্তে এই যে অন্তর্বর্তীকালীন সরকার শুরু হলো, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্যগুলো জানি। একটু আমাদেরকে বলবেন যে মূলত এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংক খাতের যে সংস্কারের কথা, প্রয়োজনের কথা আমরা বলছি, সেটার জন্য কোন কোন জায়গাগুলো, ব্যাংক খাতের পরিস্থিতি কী রকম, চ্যালেঞ্জগুলো আসলে তাদের জন্য রেখে গেছেন গত গভর্নর অথবা গত সরকার? ব্যাংকিং খাতের পরিস্থিতি আমি মনে করি যে খুবই দুর্বল অবস্থায় আছে, এবং এটা আমরা আজকে থেকে না, এটা আপনি যদি মনে করেন তাহলে আজকে থেকে অন্ততপক্ষে প্রায় 12 বছর আগে আমরা বলেছি যে ব্যাংকিং খাত দুর্বল হচ্ছে। এবং আপনাদের মানে মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রথম আপনার মনে আছে যেটা খুব বাইরে স্পষ্ট করে আসলো যখন সোনালী ব্যাংকের ঋণ নিয়ে বিসমিল্লাহ গ্রুপ এবং অন্যান্য জায়গা থেকে একটা বড় সমস্যা দেখা গেল। আমরা প্রায় তখন থেকেই বলছি যে ব্যাংকিং খাতের এই পরিস্থিতির জন্য একটা ব্যাংক কমিশন করা দরকার। তো সেই ধরনের একটা মানে চিন্তার কথা কিন্তু আমরা তখনই বলেছি। তখন ব্যাংকিং খাতের পরিস্থিতির মধ্যে সবচাইতে দুর্বল জায়গা ছিল রাষ্ট্রীয় ব্যাংকগুলো। আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন যেই ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর অবস্থা খারাপ ছিল, এবং ওইটাই স্পষ্ট করে আসছিল আজকে থেকে প্রায় 10 বছর আগে, যে এক ধরনের একটা ক্রনি ক্যাপিটালিজম তৈরি হচ্ছে, গোষ্ঠী স্বার্থ ভিত্তিক একটা পুঁজিবাদী ব্যবস্থার তৈরি হচ্ছে, যার বড় শিকার হচ্ছে ব্যাংকিং খাত। এবং ব্যাংকিং খাতের জন্য এটা একটা ভালো সংস্কার দরকার। তো আমার মনে হয় যে এই ব্যাংকিং খাত নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের মতন যিনি বিশ্লেষণ করেছেন, এটা সম্পর্কে অনেক অভিমত দিয়েছেন, তার গবেষণা ছিল, ডক্টর আহসান মনসুরকেই গভর্নর দেওয়া হয়েছে। একটা বড় চ্যালেঞ্জ ছিল এটার সময় আমাদের, সেটা হলো যে ব্যাংকিং খাতের তথ্য উপাত্ত নিয়ে আমাদের একটা বড় সন্দেহ ছিল, এবং সেই সন্দেহটা খুবই স্পষ্টভাবে থাকার কারণ আছে। বিভিন্ন সময় সুবিধা টুবিধা দিয়ে এই এবং কিছুটা নাম্বারকে আমরা বলি যে চুনকাম করে আপনার এই আসলে পরিস্থিতি কত খারাপ এটা বোঝা যাচ্ছিল। তো আমরা আপনার মিডিয়াতেও যেই নাম্বারসগুলো নিয়ে আপনারা চিন্তার কথা বলেছেন, আমাদের কাছে কমেন্টসের জন্য আসেন, আমরা গবেষণা করেছি, এটা আমরা সরকারি তথ্যের বাইরে খুব একটা যেতে পারি নাই। এবং এইটার ধারাবাহিকতায় সবচেয়ে খারাপ পরিস্থিতি যখন এসেছে এই সাম্প্রতিক সময় দেখেছেন আপনারা যে কেন্দ্রীয় ব্যাংকে ঢোকাই সাংবাদিকদের বন্ধ করে দেওয়া হলো, আপনারা প্রতিবাদ করেছেন, এগুলো সব বেরিয়ে আসছে। সুতরাং আমার মনে হয় যে ব্যাংকিং খাতের প্রথম যে জিনিসটার দরকার সেটা হলো যে ব্যাংকিং খাতের তথ্য উপাত্তের একটা ভালো বিশ্লেষণ করে কতখানি খারাপ এবং কার কার কতখানি খারাপ, সুতরাং সার্বিক ব্যাংকিং খাত না, কোন কোন ব্যাংকের পরিস্থিতি আসলে কি, এইটা তৈরি করা জরুরি। একটা ইমিডিয়েট কতগুলো কাজ থাকবে, সেটা হলো মুদ্রানীতির কাজ কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে। এটা আমরা বলেছি, যেখানে মূল্যস্ফীতির বিষয় আছে, আমরা একটা IMF প্রোগ্রামের ভিতরে আছি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি খারাপ আছে। সেই সব জায়গায় আমি মনে করি যে উনি ইমিডিয়েটলি এটা দেখবেন। আমি মনে করি যে ইমিডিয়েটলি যেটা সরকারের করা উচিত, এগুলো চলমান থাকা পরিস্থিতিতেই যে একটা ব্যাংকিং খাতে স্বাধীন কমিশন করেন। এটা ব্যাংকিংয়ের গভর্নরের অফিস থেকে, মানে কেন্দ্রীয় ব্যাংকের থেকে শুরু করে বা অন্য জায়গায় হয়তো সদস্য থাকবেন, কিন্তু স্বাধীনভাবে এটা করেন এবং সেই জায়গায় তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেন, এবং এটা খুব ট্রান্সপারেন্টভাবে করেন পরিস্থিতি কতটা খারাপ। কারণ এখন একটা বড় বিষয় হলো বিশ্বাসযোগ্যতা। কারণ আমরা যেই রেজিমের ভিতর দিয়ে ছিলাম, তখন যদি ওনারা কোনো ভালো কথাও বলতেন, পলিসি মেকাররা সত্য কথাও বলে থাকতে পারেন,
এটা বিশ্বাসযোগ্য হতো না, কারণ এত জায়গায় আমরা এটার মধ্যে মানে দেখতাম যে এটার বিশ্বাসযোগ্যতা নাই, কারণ এটা মেলে না। যে ওনারা যদি সত্য কথা বলে থাকেন, আমরা এটাকে আমাদের কাছে একটা সন্দেহ নিয়ে এটাকে চিন্তা করতে হতো যে আসলেও কি পরিস্থিতি এরকম, না এর থেকেও খারাপ, না এর থেকে ভালো। তো জিনিসটা আমার মনে হয় যে একটা বড় বিষয়, ওনাদের যে গাইডেন্সটা থাকবে, যে ব্যাংকিং কমিশনের কথা আমি বলেছি, সেটা হলো যে এটার ভিতরে খুবই ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছতার ভিতরে থাকতে হবে, এবং কারিগরিভাবে একটা মানে দক্ষ টিমকে তৈরি করতে হবে। আমি যেটা সর্বশেষ বলে শেষ করব, এই পুরো প্রক্রিয়ার ভিতরে আমি আশা করব যে ওনারা গোষ্ঠী স্বার্থ নিয়ে চলার যেই একটা প্রবণতা আমরা দেখেছি এর আগে, সেইটা থেকে ওনারা মুক্ত থেকে কাজটা করবেন। ধন্যবাদ। এই প্রশ্নটি আসলে ব্যাংকিং কমিশনের কথা আসলে প্রত্যেকেই বলছেন। এক্ষেত্রে আবার কতদিন আসলে কিভাবে এটি সম্ভব হবে, সেখানে কমিটি থেকে থাকবে বা এটির জন্য যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন এই মুহূর্তে, সেগুলো বিষয়ে সত্যিকার অর্থেই যে সঠিক যে তথ্য উপাত্ত সেটি দরকার। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে ব্যাংকিং খাত পরিচালনা নিয়ে যে বিষয়গুলো রয়েছে, সেখানে তথ্য উপাত্ত খুবই জরুরি। কিন্তু আমরা কিন্তু দেখছি যে যেমন তৌফিক ভাই বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন করেছে নিয়ম নীতি সব কিছু নিয়ে। আমরা যদি দেখি যে ইসলামী ব্যাংকের কথা যদি বলি, আমরা গত বছর যখন তারা তাদের যে স্ট্যাটিস্টিকটি দিয়েছে, সারা বছরের যে অ্যানুয়াল রিপোর্ট ছিল, সেখানে বলা হয়েছিল এলওআর ল্যান্ডিং অফ লাস্ট রিসোর্ট সেটি হচ্ছে সবচেয়ে কখন আসলে একটি ব্যাংকে দেওয়া হয়, যখন তার অবস্থা খুবই নাজুক থাকে, তখনই কিন্তু দেওয়া হয়। এই জিনিসটি যখন হয়, তখন মানে যখন একটা ব্যাংক কলাপস হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে, তখন এই জায়গাটিতে আমরা হাত দেই। সেই অবস্থাতেও কিন্তু আমরা দেখেছি যে 2023 সালে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। এটিও যে ব্যাংকের আসলে যে, এবং সে দুটো জিনিসই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হাতে, যদি বলি যে ক্ষমতা, বোর্ডের হাতে ক্ষমতা। তো স্যার, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে এই যে নিয়ম আছে, নীতি আছে, ডিভিডেন্ড কিভাবে দেওয়া হবে, আমি স্টক থেকে দিব নাকি ক্যাশে দিব, আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে, এই বিষয়গুলো তো নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংকের দেখার কথা। তাহলে এই জায়গাগুলোতে কি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব থেকে যায় না? জবাবদিহিতার জায়গা কি থেকে যাচ্ছে না? ধন্যবাদ। ঘটনা একদিনে ঘটে না। বাংলাদেশ ব্যাংকের একটা খুব কড়া স্ট্রং ব্যাংকিং পরিদর্শন বিভাগ আছে, তার অডিট বিভাগ আছে, এবং তাদের অডিট করার পরে ওই ব্যাংকের বোর্ডের সাথে সেই অডিট কমিটিকে বসারও নিয়ম আছে, এবং তারা সেখানে এক্সপ্লেন করে পরিষ্কার বোর্ডকে যে আপনার ব্যাংকের ভিতরে আমি এই দেখছি, এবং এটা লিখিত পড়িত দেওয়ার কথা আছে। তাই যদি হয়, তাহলে এত বড় একটা ব্যাংক, ইসলামী ব্যাংক যেটা বলছেন, সে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, তার আমানত বেশি, তার রেমিটেন্স বেশি, তার সবকিছু বেশি, তার সবকিছু। সেই ব্যাংক কেন ওই আপনি যেটা বললেন এলওএল এর পর্যায়ে চলে গেল এবং দেওয়া হলো, এটা তো আর একদিনে হয়নি। এখানে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতাটা পক্ষপাতিত্ব কিংবা ঘুমিয়ে থাকার জন্যই তারা অবশ্যই দায়ী। এই দায়িত্বের ব্যাপার আছে, কারণ এটা তো তাকে তো এগুলো দেখার কথা। সে তো হচ্ছে তার রেগুলেটর। হ্যাঁ, একটা সাধারণ ব্যাংকের, একটা সাধারণ একটা আর্থিক প্রতিষ্ঠানের আমি খুব খুব গভীরভাবে নিজস্বভাবে থেকে দেখেছি যে ছোটোখাটো ব্যাপারগুলো পর্যন্ত তারা ইন্সপেকশনে, অডিটে পরিষ্কার বলছে এবং সেইটা নিয়ে তারা ফলো করছে। কিন্তু এই ব্যাংকের বেলায় সেগুলো কেন করা হয়নি? যেখানে অন্যান্য ব্যাংকের একটা এমডি নিয়োগ করতে গেলে প্রথমে প্রস্তাব পাঠাতে হয়, 16টা কোয়ারি হয়, প্রচুর প্রশ্ন দেওয়া হয়, ইত্যাদি হয়। আমরা একটা ব্যাংকের কথা বলছি, যে ব্যাংক রাত্রি তার জন্ম, সকালবেলা যেয়ে ব্যাংকের এমডির ক্লিয়ারেন্স নিয়ে আসা হচ্ছে ওভার এ কাপ অফ টি। বাংলাদেশ ব্যাংক ক্যান নট এই দায়িত্বকে, তার দায়িত্ব পালনকে করতে পারে না, অস্বীকার করতে পারে না। এই যে জিনিসগুলো, এগুলো তার এমনি একদিনে হয়নি। তো সেই জন্যই, যেমন আমি যখন ফাইন্যান্সে আমি ছিলাম, আমি ব্যাংকিং ডিভিশনে, আই ওয়াজ দ্য লাস্ট এডিশনাল সেক্রেটারি ব্যাংকিং, আমার পরেই ওই ডিভিশনটা তৈরি হয়। সেখানে কিন্তু খুব স্পষ্ট করে তৈরি করা হলো ওই যে স্মল বেসিক ব্যাংক, যেটা ছোটো যে ব্যাংকটা আর কি, বেসিক ব্যাংক। হ্যাঁ, বলা হলো সরকারের বেসরকারি ব্যাংক, ওর পুরো পুঁজি সব কিছু কিন্তু সরকারের, কিন্তু বেসরকারি ব্যাংকের। সেই ব্যাংক প্রথম কয়েক বছর এত ভালো চললো, তার সব কিছু,
সেই ব্যাংক জনৈক শেখের, তার নাম আগে কিন্তু শেখ ছিল না, এই যে কবির কি যেন নাম, ওই বাচ্চু বাচ্চু কি বাচ্চু, তো কিসাম বাচ্চু, হ্যাঁ কি বাচ্চু, আগে শেখ ছিল না। তো যাই হোক, তার আমলে এসে এই ব্যাংকটা একবারে টপের থেকে মানে শূন্যে নেমে গেল। এ তো আর একদিনে হয়নি। বাংলাদেশ ব্যাংকের তাহলে ইন্সপেকশন, তাদের রিপোর্ট, তাদের না দেখার ভান, এই করাগুলো তো ঠিক হয়নি। সুতরাং এই জিনিসগুলো, যেমন কালীপদ হালদারের যে বিষয়টা আর কি, সেখানেও তো বাংলাদেশ ব্যাংক কিভাবে এটা অস্বীকার করবে, যেটা আমরা পত্রিকায় দেখেছিলাম। তাদের একজন বিখ্যাত ডেপুটি গভর্নর, সে সরাসরি তাদের সাথে তাদের বোর্ডের থেকে পয়সা নিয়েছে বলে তারা সেখানে যেয়ে বলে আসছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা যথাযথভাবে পালিত হয়নি, অথচ তার উপরেই এই আস্থাটা ছিল, ভরসা ছিল যে সে আছে, সে মেনটেন করবে, এটা করেনি। আমরা কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও দেখেছি, পিকে হালদারের কথা যদি বলতে হয়, যেভাবে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, হলমার্কের ঘটনাও আমরা দেখেছি। এগুলোর হ্যাঁ, এই যে গ্রুপগুলো হচ্ছে, এছাড়াও আরও আছে, যেমন ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে 2022 সালেও নেওয়া হয়েছে। মহিদুল ইসলাম স্যারের কাছে যদি আসি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, বিসিক ব্যাংকের কথা বলছিলাম, তারপরে আছে বিসমিল্লাহ গ্রুপের কথা আছে, তারপর হলমার্কের কথা আছে, পিকে হালদারের কথা আছে। এগুলো কিন্তু আমরা গত 1 দশক ধরে তো খুব পরিষ্কারভাবে দুদকেও দেখেছি। এই যে জায়গাগুলো আছে, আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে কিন্তু এই প্রত্যেকটি অভিযোগে কিন্তু গিয়েছে, কিন্তু সেগুলো আসলে কেন অভিযোগগুলো গেছে, জি, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা যেটিকে বলে আর কি, আচ্ছা, ব্যাপারটা অনেকটা সেই রকমের। যেমন এক বেসিক ব্যাংকের, এই যে নামই হয়ে গেছে বেসিক ব্যাংকের বাচ্চু, তার বিরুদ্ধে সেই 2015 সালে 56টা মামলা করা হয়েছিল, এবং সেই 56টা মামলাতে হাইকোর্ট ডিভিশন শেষ পর্যন্ত বলল যে এই বাচ্চু এবং তার বোর্ডের আরও যারা আছে তারা সকলেই, তাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেও চার্জশিট করা হোক। সেই চার্জশিট 4 বছর ধরে পড়েই ছিল। জি, তো আপনার দুদকের যে কাজ, সেই কাজগুলো দেখা যায় কি যে এক ধরনের যা হয়েছে আর কি, সেটা হচ্ছে একটা লোক দেখানো, একটা কোনো রকমের দায় সারা গোছের। মামলা করতে হয় তাই করা, মামলার সময় বাচ্চুকে নাম দেওয়া হয়নি, পরবর্তীতে দেওয়া হয়েছে চার্জশিটে এসে 4 বছর পরে, অনেক চাপাচাপির পরে এসে 4 বছর পরে বোধহয় আপনার এই চার্জশিটটা হলো, কিন্তু মামলার বিচারের খবর নেই। আমি বলতে চাচ্ছি যে দুদকের যে অবস্থা, একটা হলো তার যে গতি, এই গতিতে চললে কোনো দিনই চলবে না। আপনার হলমার্কের মামলা হয়েছে, তারপরে আপনি যেটি বললেন বিসমিল্লাহ, সেটিরও মামলা হয়েছে, এগুলো আগেই হয়েছে, কিন্তু বিচারগুলো এখনো পর্যন্ত পেন্ডিং পড়ে আছে, বিচার হয়নি। একদিকে দুদকের হচ্ছে কাজের গতি আমরা তেমনভাবে দেখছি না, দুদককে কে নাড়া দিবে, দুদককে কে মানে তাড়াবে, সেইটা দেখি না। তারা ছোটোখাটো জিনিস নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের কথা বললেন, বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি যে মেকানিজম, তার যে সিস্টেম, সেইটা ফেল করেছে বলেই ব্যাংকগুলোতে এইগুলো ঘটতে পেরেছে। অর্থাৎ যে রেগুলেট করবার কথা তাকেই অন্য কেউ রেগুলেট করছিল, যারা এগুলো লুটপাট করছিল তারাই হয়তো বা বাংলাদেশ ব্যাংককে রেগুলেট করছিল, যে কারণে তারা রেগুলেটরি দায়িত্ব পালন করে নাই। এইগুলোর ব্যবস্থা নেওয়ার কথা দুদকের, দুদককে আবার অন্য কেউ রেগুলেট করছিল, যে কারণে দুদকও সেইভাবে ভূমিকা রাখেনি আমরা দেখছি। আর এখন যেটি দরকার সেটি হচ্ছে দুদককে এই যে নতুন পরিবর্তিত যে পরিস্থিতি এসছে, এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক দুর্নীতির মামলা আসবে। দুদক তো ইতিপূর্বে শুধু চুনোপুঁটি নিয়ে থেকেছে, এখন তো বড় বড় যে প্রকল্প, যে সমস্ত প্রকল্পে বিরাট বিরাট দুর্নীতির খবর পত্রপত্রিকায় মিডিয়ায় বেরিয়েছে, সেগুলো নিয়ে কাজ করবার মতন অবস্থা তৈরি হয়েছে। তাহলে দুদক কি সেইভাবে প্রস্তুত? আমি সেই প্রস্তুতির কিছু দেখছি না। যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই যে অর্থনীতির যে কথা বলছেন, যত রকমের মানে প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা যত কিছুই করেন না কেন, তাতে লাভ হবে না। কারণ দুর্নীতির ভিতরে অর্থও আছে, নীতিও আছে। অর্থের জন্যেই
খারাপ নীতি যে তৈরি করে এই হচ্ছে দুর্নীতি। তো এখন দুর্নীতি হচ্ছে ধরেন আমি বলবো যে ওই একটা গোডাউনে ইঁদুরের মতন, আপনি অনেক কিছু সঞ্চয় করে রাখলেন কিন্তু ইঁদুরে টান দিয়ে নিয়ে গেল। আমরা জানি যে জিডিপির কত ভাগ দুর্নীতিতে খায়। তো সেইগুলো জায়গায় দুর্নীতি রোধ করবার জন্যে ব্যবস্থা আমাদের নিতে হবে এবং দুদককে সেই জায়গায় শক্তিশালী করবার দরকার আছে এবং দুদকের ভেতরেও অনুভব করার দরকার আছে যে আমার এখন এই স্পিড নিতে হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে, তাহলে আপনার যাবে। আরও একটি দিক আছে, সেটি হচ্ছে আদালতের গতি। যেটি বললাম যে এই যে বিসমিল্লাহ গ্রুপ বলেন কিংবা হলমার্ক গ্রুপ বলেন, তারপরে ডেস্টিনির মামলা, এইগুলোর এখনও অনেকগুলো পেন্ডিং পড়ে আছে, বিচারের পর্যায়ে পড়ে আছে। আমি হিসাব করে দেখেছি যে বিচারিক আদালত যেটাকে বলা হয় স্পেশাল জজ কোর্ট, সেখানে শতকরা 10 ভাগ মামলাও বছরে নিষ্পত্তি হয় না। হাইকোর্ট বিভাগে অ্যাপিল যায়, অ্যাপিল বছরে শতকরা 4 ভাগও নিষ্পত্তি হয় না। রিভিশন যায়, রিভিশন শতকরা ওই যে 4 ভাগও নিষ্পত্তি হয় না। এই যদি নিষ্পত্তির অবস্থা হয় তাহলে তো আপনার মানে আমরা কাঙ্ক্ষিত দুদক যদি দ্রুত গতিতে মামলাও করে তাহলে সেইগুলো নিষ্পত্তিও হবে না। একটি আরেকটির সাথে খুব আর যদি সাজা দিতে না পারেন, বিচার করে দৃষ্টান্তমূলক সাজা যদি দিতে না পারেন, তাহলে এইটা সমাজে কোনো প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজদের জন্য এটা কোনো শিক্ষা হবে না। কিছুদিন জেল খাটবে, হাজত খাটবে, তারপরে বেরিয়ে আসবে, তারপরে আবার যেই কার সেই লুটপাটে মত্ত হবে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম সম্প্রসারণ, অনেকটা অর্থের এপিট ওপিট, মানে যেহেতু আমাদের সরকার পরিবর্তন, আমরা সংস্কার চাই, সংস্কারের আগে কী ছিল, কোথায় সংস্কার প্রয়োজন, সেজন্য আমি বলছি অর্থের এপিট ওপিট। আমরা যদি তৌফিকুল ইসলাম খানের কাছে জিজ্ঞেস করতে চাই, স্যার একটি বিষয় বলবেন, আমরা যে তথ্যের যে ভুল তথ্য যে জায়গাগুলোতে দেওয়া হয়েছে সেগুলোতে ভুল আছে বা মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে, যদি আমরা ইসলামী ব্যাংকগুলোর কথা বলি, 6টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তাদেরকে গত 1.5 বছর ধরে দেখা যাচ্ছে যে জামানত ছাড়াই হচ্ছে টাকা দিয়ে হচ্ছে জিইয়ে রাখা, যেটিকে আমরা বলি যে কোনো মতে টিকে রাখা। তারা আমানতকারীদের, যেমন ইসলামী ব্যাংকের কথাই যদি বলি, যেহেতু এটি আমাদের জন্য সবচেয়ে বড় এক্সাম্পল, 1 কোটি টাকার বেশি আপনি তুলতে পারবেন না। তার মানে আপনার যদি 10 কোটি টাকা থাকে, আপনি 5 কোটি টাকা তুলতে পারবেন না। সেক্ষেত্রে এই ব্যাংকের যে অবস্থা, যদি আমরা এই মুহূর্তের কথা বলি, যে আপনি অন্য কোনো ব্যাংকের মাধ্যমে যদি চেক দিয়ে তুলতেও যান, আপনি বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা, তার যে চলতি হিসাবের টাকা, সে টাকার থেকে যে দিবে সেটিও আসলে এখন প্রায় শূন্যের কাছাকাছি বা শূন্য ছাড়িয়েও গেছে হয়তো বা। এমন একটি পর্যায়ে আমরা দেখছি এখানে এস আলম গ্রুপের কথা বারবারই কিন্তু এই মুহূর্তে আসছে। আগেও কিন্তু এই যে 6টা ব্যাংক এই এস আলম গ্রুপের কাছে, প্রত্যেকটি ব্যাংকের অবস্থাই প্রায় একই রকম এবং জালিয়াতির মাধ্যমে নামে বেনামে টাকাগুলো নিয়েছে। এই যে এক ধরনের তথ্য ভুল বলবো নাকি আসলে মিথ্যা তথ্য দিয়ে এক ধরনের প্রজেকশন করা যে আমার অর্থনৈতিক অবস্থা ভালো, আমানতকারীদেরকে আমি যেভাবে দেখাচ্ছি, এটি আসলে কতটুকু সঠিক? এই যে আমরা অনেকটা বলি জোড়াতালি গোজামিল, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আমি দেখাচ্ছি যে আমার অনেক প্রফিট হচ্ছে, আমার অনেক লাভ ভালো আছে, আপনি আসেন, কি বলবেন? দেখেন, একটা বড় ব্যাপার হলো যে এইটাকে আমি সরাসরি বলবো যে এটা দুর্নীতি। হ্যাঁ, এটা খুবই, এটা তথ্য না, এটা দুর্নীতি। এটা জাস্ট আপনি ওই দুর্নীতিটা করার জন্য আপনার যা যা করা দরকার হবে, এবং অনেক ক্ষেত্রে আছে যে সম্পূর্ণ নিয়মের বাইরে। এই ক্ষেত্রে আপনার সঙ্গে একটু যোগ করে দিই, সেটা হচ্ছে দুর্নীতির আইনে একটা ধারাও আছে, আচ্ছা, যে রেকর্ডপত্র যদি কেউ এরকম করে ইয়ে করে, ম্যানিপুলেট করে, সেটাও দুর্নীতি। তো বেসিক্যালি অনেক সময় আছে যে আপনি তো বললেন যে তথ্য উপাত্ত একটা পরিবর্তন করা হয়েছে, কোনো জায়গায় এত নির্লজ্জভাবে এটাকে পুরোপুরি রুলস ভায়োলেট করা হয়েছে বলে আমরা মিডিয়ার কাছ থেকেই জেনেছি। আমরা তো আর গিয়ে জানতে পারি না, এটা মিডিয়ার কাছ থেকেই জেনেছি, এবং তারপরেও কোনো সেই অর্থে ব্যবস্থা নেওয়া হয় নাই। হ্যাঁ, তো এই সংস্কৃতিটা বের হয়ে আসার ব্যাপার আছে। তাদের হচ্ছে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। যদি আমরা রেগুলেটরি অপারেটরের কথা বলি, বাংলাদেশ ব্যাংকের, তারাই তো
অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই জিনিসগুলো ছাড় দিয়েছে, জানতেন যে ব্যাংকের ভেতরের অবস্থা কি। না, আপনি ছাড়ের কথা বলছেন, আমরা তো এটাও পরে জেনেছি যে ওনারা ইনভলভ ছিলেন ওই সময়ই। কিন্তু দেখেন, আপনার তো এখন তো একটা সরকারের পরিবর্তন হয়েছে, এখন হয়তো আরও বের হয়ে আসবে, কিন্তু আমরা তো ওই সময়ও তো জেনেছি যে ডেপুটি গভর্নর পর্যায়ে, মানে এর থেকে আর উপরে কি থাকে, ওই পর্যায় থেকেও তো এটা প্রকাশ্যে এসেছে। এখন গভর্নর সাহেবও এটা যুক্ত ছিলেন বলে অনেক অভিযোগ আছে, তো সেগুলো তো আস্তে আস্তে বের হয়ে আসবে, আমি আশা করি যে বের হয়ে আসবে। এবং এটা আমি বারবারই বলছি, এগুলো যখনই হবে এটাকে যতখানি আপনার অনুমান ভিত্তিক না করে এটাকে স্বচ্ছতা, জবাবদিহিতার ভিত্তিতে, তথ্য উপাত্তের ভিত্তিতে করা উচিত, যেন আইনি প্রক্রিয়ায় খুবই বড়ভাবে এটার পদক্ষেপ নেওয়া যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে ওই যে বললেন সময় মতো সার্ভ করাটাও জরুরি। তো একটা হয়েছে যে তথ্যপাত্র আপনি গোপন করেছেন, এটাকে ঘষা মাজা করেছেন, পরিবর্তন করেছেন, অনেক ক্ষেত্রে আবার নিয়মও মানা হয়নি। তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে এটার পরিস্থিতি কতখানি খারাপ এইটা আমরা এখনো জানি না। এখন ঢেলে সাজানোর একটা বড় বিষয় হলো যে আমরা হয়তো উপরের লেভেলে দেখছি ঢেলে সাজিয়েছেন, এখন নিচের পর্যায়েও তো অনেকে হয়তো যুক্ত ছিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কেউ হয়তো এটা সুবিধা পেয়েছেন, পান নাই। হ্যাঁ, এবং একটা কর্তৃত্ববাদী আপনার যে প্রশাসনিক কাঠামো, এইটা একটা বড় ক্ষতি করে দিয়ে গেছে। এইটার একটা কালচার আছে এবং এটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনার তো এটা তো সম্ভব না যে আমি সব ফেলে দিয়ে নতুন করে নিব। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে একটা বড় কৌশলগত বিষয় রয়েছে। তো সেই জন্য আমি মনে করি যে এখন বড় বিষয় হলো যে একটা বড় চিন্তার জায়গা যেটা আছে, এই সব কিছু আমরা যা আলোচনা করছি তার বাইরে। দেখেন, আমি এটা 5 বছর আগে আরেকটি টিভি অনুষ্ঠানেই বলেছিলাম যে ব্যাংকের ব্যবসা এবং চানাচুরের ব্যবসা তো এক না। কেউ একজন চানাচুরের একটা ফ্যাক্টরি দিয়েছে, উনি এটা লাভ করতে পারেনি, ব্যবসা গুটায় টুটায় চলে গেলেন। ব্যাংকের ব্যবসা এবং চানাচুরের ব্যবসার মধ্যে পার্থক্য হলো যে ব্যাংক মানুষের টাকা নিয়ে কাজ করেন। এখন এত বড় বড় ব্যাংক, এতগুলো ব্যাংক, কত লক্ষ মানুষের আমানত এটার ভিতরে আছে এবং তাদের কত অংশ এটার ঝুঁকির ভিতরে পড়ে গেছেন, এটা তো এখন একটা বিরাট প্রশ্নের ব্যাপার। এবং কতখানি এটা রিকভারি হবে সেইটাও একটা বিরাট ব্যাপার। সুতরাং কতগুলো পদক্ষেপ আছে আমার ইমিডিয়েট নিতে হবে, দৃশ্যমান করতে হবে এবং একটা জায়গায় যেতে হলে আমার আজকেই শুরু করতে হবে, যদি আমি গতকালকেও শুরু করতে না পারি। কিন্তু আমার আরেকটা জায়গা হলো, কিছু জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করারও দরকার আছে। আপনি ব্যাংকটা ধরেন, আপনার একটা কলকারখানা, আপনার এই টিভি চ্যানেলই হয়তো আপনার যদি প্রফিটেবল না থাকে, এক সময় এটার যারা উদ্যোক্তা আছেন তারা বলতে পারেন এটা বন্ধ। দেখেন, একটা ব্যাংকে আপনার প্রথমত হলো যে যারা ডিরেক্টর থাকেন, যারা এটা সুবিধা করেছেন, এবং একজন আরেকজন ব্যাংকের সাথেও করেছেন, নিজের ব্যাংক খালি না, আমি আপনাকে সুবিধা দিব, আপনি আমাকে সুবিধা দেবেন, এই কালচারও ছিল। হ্যাঁ, এগুলো সবই আপনাদের মিডিয়ার মাধ্যমে আসছে, আমাদের আলোচনার ভিতরে আসছে, সো এটা আসছে। কিন্তু আপনি তো এই ব্যাংকের ভিতরে ওনাদের টোটাল যেই ঋণের স্থিতি ওনারা বা আমানতের স্থিতি আছে, তার ভিতরে ওনাদের ক্যাপিটাল তো 1%ও হবে না। পেইড আপ ক্যাপিটালও আপনি দেখেন অনেক জায়গায় 2% 3% নিয়ে ওনারা পুরো ব্যাংককে নিয়ন্ত্রণ করেছেন। একদম তাই। তো তার অর্থ হলো যে এইটাকে ওনাদের সম্পত্তি বিক্রি করেও তো এটা আসবে না, এবং তার ভিতরে একটা বড় অংশ পাচার হয়েছে এই অভিযোগ আছে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ আছে। তো সেই এটা একটা বিরাট কর্মযজ্ঞের ভিতরে আছি, কিন্তু আমরা এইটা একটা বোঝার ব্যাপার আছে। যদি ইসলামী ব্যাংকের কথাই বলি, সেখানে যে টাকাগুলো এস আলম গ্রুপ থেকে নেওয়া হয়েছে যেসব প্রতিষ্ঠানের নামে, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা বলি যে শিল্প কারখানায় যদি বিনিয়োগ করেন তাহলে হচ্ছে আপনার এই বিনিয়োগটি কর্মসংস্থান বা ওই জায়গাগুলোতে কাজে লাগবে, কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সময় দিয়ে দেখেছি হোটেল কেনা, জমি কেনা, পুরোটাই আসলে ব্যক্তিগত একটি জায়গা থেকে হচ্ছে করা হোটেল হয়েছে। জমি কিনতে পারেন, যদি ওই জমি কিনে আপনি কিছু একটা প্রোডাক্টিভ বানান যেখান থেকে আর্নিং, কিন্তু বিজনেস মডেলটা তো এইটাই যে আপনি ঋণের অর্থ, যে আমি বলছি ঋণের যে অর্থ নেওয়া হয়েছে সেগুলো কোনোটি কিন্তু আসলে রিটার্ন করে না। জায়গাটা একটু জাস্ট এক বাক্য বলি, মূল জায়গাটা হলো আপনার যেই বিনিয়োগের মানে পত্র আপনি দিয়েছেন, সেইখানে হয়তো আপনি বিনিয়োগ মানে ঋণ পেতে পারেন হয়তো 1 কোটি টাকা, আপনাকে দেয়া হয়েছে 5,000 কোটি টাকা বা 500 কোটি টাকা, তখন তো আর এটার কোনো আপনি ওইটাকে বেচবেন, ওইটা প্রোডাক্টিভ কিনে, এই আলোচনাই তো অর্থহীন। যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, ইসলামী ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংকগুলো, শুধু যে ইসলামী ব্যাংক একটি তা না, আমি যদি মজিদ স্যারের কাছে জিজ্ঞেস করতে চাই যে ইসলামী ব্যাংকগুলো যে অবস্থায় গিয়ে পৌঁছেছে
এবং তাদের নিজেদের আসলে সম্পদের যে পরিমাণ, যেটি লিকুইডিটি রাখার কথা, আমানতকারীদেরকে আমরা বলছি আপনারা ফেরেন, কিন্তু টাকা ফেরত দেওয়ার মতো এক ধরনের যে আস্থা থাকবে আমানতকারীদের বা ফেরত পাবেন, সেই জায়গাটিও কিন্তু অনেকটা অনিশ্চিত। আমরা পদ্মা ব্যাংকের অবস্থা দেখেছি, বেসিক ব্যাংকের অবস্থা দেখেছি। এই যে অবস্থার মধ্যে আমানতকারীরা আসলে কোন আস্থায় ফিরবেন, অথবা তাদেরকে ফেরাতে হলে এখন আমাদের কোন সংস্কারগুলো এই মুহূর্তে খুব জরুরি প্রাথমিক অবস্থায়, যেহেতু আমাদের অনেক তথ্যের ভুল আছে, মিথ্যা তথ্য আছে সেই জায়গাগুলোতে, কারণ আমরা তো ব্যাংক খাতের উপর এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্ভর করে আছি। না দেখুন, এটা উদ্ধার করতেই হবে, কারণ উদ্ধার করতে হবে এই জন্যই যে ব্যাংক হচ্ছে কিন্তু আস্থা বা বিশ্বাসের বিশ্বে মানুষ বাস করে, মানুষ টাকা রাখে। সে যদি শোনে বা জানে যে তার টাকা অন্যরা নিয়ে গেছে, একটা হচ্ছে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, ওই টাকাটা যদি নিয়ে বিনিয়োগ করতেন তাহলে তো টাকার থেকে টাকা তৈরি হতো, জি, কর্মসৃজন হতো, সব কিছু হতো। উনি সেই টাকাগুলো নিয়ে যদি বাইরে পাঠিয়ে দিয়ে থাকেন কিংবা কোনো কিছু করে থাকেন, তাহলে তিনটা ক্ষতি করেছেন। একটা হচ্ছে আমার দেশে কোনো কর্মসৃজন হয়নি, দুই হচ্ছে এই টাকা দিয়ে অন্য দেশের কর্মসৃজন হয়েছে, সেখানে শিল্প উৎপাদন হয়েছে, সেই জিনিস আবার আমার এখানে আনি বিক্রি করা হচ্ছে। যেমন সেই নভেম্বর কততে যে প্রথম আলোতে যে রিপোর্টটা আসলো, দেখা গেল যে টাকাটা প্রচুর টাকা কয়েকটা ভুয়া কোম্পানির কাছে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কি হচ্ছে, ওই কোম্পানিগুলো আর কিছু না, ওই টাকাগুলো নিয়ে তারা বাইরেই একটা মানে আমদানির একটা সিন্ডিকেট তৈরি করেছে, করে ওরা এখান থেকে টাকা নিতে হয়নি, ওই টাকা দিয়েই সে জিনিস কিনেছে, কিনে আবার এখানে পাঠিয়েছে, সিন্ডিকেট যেটা করা হচ্ছে। এটা যেমন একটা বড় ক্ষতি করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এইটার তদন্ত করতে দেওয়া হলো না। এটা রিপোর্টটা যে সত্যি না মিথ্যা বা কি বিষয়, সেখানে বলা হলো যে দরকার নেই। মৌলিক অধিকার কি শুধুমাত্র ডাকাতের থাকবে? মৌলিক অধিকার ওই জামানতকারীর থাকবে না? যে আমার টাকাটা নিয়ে আপনি কি করলেন সেটার কোনো বিচারের নাই। ওখান থেকে উপরের থেকে বলে দেওয়া হলো যে না, এটা তদন্ত করা, এটা তৎকালীন আপিল বিভাগ থেকে তদন্ত করা লাগবে না। এই কথা বলা মানে হচ্ছে কি, ওই যে বললাম তিনটা ক্ষতির আর একটা ক্ষতি ওইটাই, যে আমার পুরো বিশ্বাসের, আমার পুরো আস্থার মূলে একটা ব্যবস্থা করা। ওই ব্যাংকের, যে ব্যাংকের নাম বলছেন, সেই ব্যাংকের সাম্প্রতিক কালের তাদের যে চেয়ারম্যান বলছে যে এটা আমার ব্যাংক, এইভাবে বলছে বোর্ড মিটিংয়ে, আমার ব্যাংক, টাকা আমি দেবো। অর্থাৎ এই ব্যাংকটা কিন্তু আগে ওই এসএমই খাতে বেশি দিত। আপনি তাদের ফিগার নেন, দেখেন এসএমই খাতে দিত। এসএমই খাত কিন্তু এই ব্যাংকের প্রযোজনায় বা প্রণোদনায় তারা চলতো। সে বলছে কি এখন ওদের দেবো কেন, এটাকে আমার ব্যাংক। এই যে আমার ব্যাংক বলছে একটা ব্যাংক, একটা পার্টি, এইটা তো প্রথমেই তো এইটার উপরে বিশেষভাবে বিচার আচার হওয়া দেখে। যাক, আমি এখন সমাধানে যেটা বলি, প্রত্যেকটা ব্যাংকে ধরতে হবে এই বলে একটা শ্বেতপত্র তৈরিতে যেতে হবে, কারণ না হলে আপনি এর থেকে বেরোতে পারবেন না। ধরে বলতে হবে যে এই 5 বছরে আপনি মোট কত টাকা কার কার কাছে দিয়েছেন, সেই তালিকা দেন। সেই তালিকা দিয়ে সেই পার্টির তার ঠিকানা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। যদি ঠিকই থাকে তাহলে তার বলতে হবে আমার টাকা দেখান, আমার টাকা নিয়ে আপনি কি করেছেন, আপনি দেখান যে আমার এই কারণে লস হয়েছে, আমি সেটা বুঝে দেখব, না হলে আমার টাকা ফেরত আনি দেন। এইরকমভাবে মানে কিন্তু ওই সেই প্রাচীনকালের সেই এর মতো নাকি, আমি ওইসব কিছু বুঝি না, আমার টাকা ফেরত দেন, টাকা দেখান, টাকা দেন। এই ধরনের একটা সার্জারিতে না গেলে এটা এইভাবে হবে না। শুধু উপর দিয়ে বললাম কালকে দেখবো, পরশুদিন হবে, এটা না। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল ক্ষেত্রেই একটা করে হোয়াইট পেপার অর্থাৎ বা শ্বেতপত্র তৈরি করার পদক্ষেপে যেতে হবে। এই জন্যই, কারণ আপনি ডায়াগনোসিস না করতে পারলে, সমস্যাটা কোথায় সেটা ডায়াগনোসিস না করতে পারলে হবে না। আমি আরেকটা প্রসঙ্গটা এটার সাথে তুলে ধরেই বলি, বাংলাদেশ ব্যাংকের যে ডেপুটি গভর্নরের কথা বারবার আসতেছে আর কি, একটা নৈশভোজে আমরা ছিলাম একসাথে। সেদিন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল 16 বিলিয়ন। হ্যাঁ, সে হঠাৎ করে বলে ফেললো এই 1 সপ্তাহের মধ্যে এটা 22 বিলিয়নে নিয়ে যাব ইনশাল্লাহ, শব্দটাও বললো। হ্যাঁ, ইনশাল্লাহ বললো। আমি বললাম যে এটা আপনি কিভাবে বলেন, আপনি কি নিজেই কি রিজার্ভ বানান নাকি, না কি অবস্থা? না, এটা হয়ে যাবে, সে বললো। এবং বলতে বলতে তারা 44-45 নিয়ে গেল। এটার কারণটা আমি ওই কথাটা বলতেছি ওই কারণে, এই যে আপনি বারবার বলছেন ফিগারের যে এটা করা হয়েছে, ইট ইজ এ ডক্ট্রিন, যে আমি আমার রিজার্ভকে বড় দেখাবো, বড় দেখালেই আমি বাইরের থেকে বড় বড় কোম্পানিরা আমার লোন দেবে এবং আমি এইটাকে
সভরেন গ্যারান্টি হিসেবে দেখাতে পারবো। এই জন্যই প্রায় 7-8 বছর ওনারা, আমরা সবাই জানি, একটা ক্রেডিট ডলারের দামটাকে মানে ইচ্ছা করে চাপিয়ে রেখে রিজার্ভকে বড় দেখিয়ে আমি বাইরের থেকে বড় বড় লোন নেওয়ার একটা পথ তৈরি করেছি। সুতরাং এটা কজ অ্যান্ড ইফেক্ট আছে, কজ অ্যান্ড ইফেক্ট দুটোই একসাথে পর্যালোচনা করতে হবে। আমরা রিজার্ভের কথায় আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম সম্প্রসারণ নিয়ে। পুরো জায়গাটি আসলে অর্থের এপিট ওপিট আমরা বলছিলাম যখন আমরা শেষ করেছিলাম। মহিদুল ইসলাম স্যারের কাছে জিজ্ঞেস করব, দুদক তো হচ্ছে রেগুলেটর, যারা দুর্নীতি দমন নিয়ে কাজ করবেন। আমরা দেখি যে বেশিরভাগ সময় দেখেছি যে বিএফআইইউ থেকে হচ্ছে গিয়ে তথ্য পাঠানো হয় দুদক যেন মামলা করে বা দুদক যেন তদন্ত করে। এই জিনিসটা কেন হয়? বিএফআইইউ কেন, যেমন বিএফআইয়ের কাছে আমরা অর্থ পাচারেরও কোনো তথ্য পাই না, কতটুকু কি হয়েছে, এটিও এক ধরনের তথ্যের গোপন। আবার দেখা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠিয়ে দিচ্ছে বিএফআইইউ। জি ধন্যবাদ। বিএফআইইউ হচ্ছে কি, বিএফআইইউ আপনার এই যে বিশেষত মানে শুধুমাত্র মানি লন্ডারিং এর ক্ষেত্রে, মানি লন্ডারিং আইনেই বিএফআইইউর সৃষ্টি, মানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হ্যাঁ, এবং এটি একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, যদিও বাস্তবে তা নেই। বাংলাদেশ ব্যাংকের ভেতরেই তার অবস্থান এবং অনেকখানি হয়তো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হয়। তো বিএফআইইউ মানি লন্ডারিংকে ধরবার জন্য করা। বিএফআইইউর দায়িত্ব হচ্ছে যে যদি কোথাও আপনার সাসপিশিয়াস ট্রানজ্যাকশনের খবর পায় কিংবা মানি লন্ডারিংয়ের খবর পায়, সাথে সাথে সে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারে। আপনার মানে 1 মাস করে 6 করে 6 মাসের মতো সে তাৎক্ষণিক একটা মেজার নিতে পারে। এবং এই মানি লন্ডারিং তদন্ত করার জন্য বেশ কয়েকটা তদন্তকারী সংস্থা করা হয়েছে। আগে তো 15 সালের আগে পর্যন্ত শুধুমাত্র দুদক ছিল। এই 15 সালে এটাকে ভেঙে সিআইডি, টিআইডি, মাদক, আপনার এমনকি এনবিআর পর্যন্ত সবাই এই তদন্তের ভাগ পেয়েছে। তো বিএফআইইউ যখন কোনো ইনফরমেশন পায় এরকম লেনদেনের বা মানি লন্ডারিং হয়েছে, তখন যেই রিলেটেড মানি লন্ডারিং সেই রিলেটেড সংস্থার কাছে দেয়। যদি দুর্নীতি লব্ধ হয় তাহলে দুদকের কাছে যায়, যদি ধরেন ব্যবসায়িক লব্ধ হয় তাহলে হয়তো বা এনবিআরের কাছে যেতে পারে কিংবা আপনার সিআইডির কাছে যেতে পারে। বিএফআইইউ নিজে কিন্তু ওইভাবে প্রসিকিউশন এজেন্সি না, যে কারণে বিএফআইইউ ওইভাবে তদন্ত করে না, শুধু ইনফরমেশনগুলো তদন্তকারী সংস্থাগুলোর কাছে দেয়। এইটুকু হচ্ছে বিএফআইইউর দায়িত্ব। এখন এই বর্তমান ইয়েতে যদি আমাদের যেমন একদিকে ধরেন অর্থনৈতিক অবস্থা, যে বিএফআইইউ যদি আমি জিজ্ঞেস করি যে কতটুকু স্বাধীন, আপনি যেমন বলছিলেন যে না, আমি তো সেটি বললাম যে বিএফআইইউ কাগজে কলমে আইনে কিন্তু তাকে স্বাধীন সংস্থা করা হয়েছে এবং 15 সালের আইনে, 15 সালের সংশোধনীতে আরও অনেকখানি স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে। কিন্তু বাস্তবে আমরা সেটি দেখি না যে বাংলাদেশ ব্যাংকেরই হয়তো একজন আপনার অবসরপ্রাপ্ত ডেপুটি গভর্নর বা এই প্রকারের কেউ আসেন এবং তিনি বাংলাদেশ ব্যাংকের ভেতরেই তার অফিস এবং বাংলাদেশ ব্যাংকের সাথেই মিলেঝুলে একটা কাজ হয়। এবং বিএফআইইউ যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো, ব্যাংকের যে ট্রানজ্যাকশানগুলো হয়েছে, আমি এমনও দেখেছি কাজ করতে গিয়ে যে বিএফআইইউ ইনফরমেশন পেয়েছে যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যথা সময়ে রিপোর্ট করা হয় নাই, যে রিপোর্টিং এজেন্সি তার করে নাই, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব আছে বিএফআইইউর, নেয় নাই। তো বিএফআইইউ হচ্ছে এইরকম একটা অবস্থা, ঠিকভাবে কাজ করে না এবং আপনার যেটি হচ্ছে যে দায়িত্ব, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করে না। স্বাধীনতার প্রশ্ন তো এখানে নেই বলা যায় আর কি। এখন মানি লন্ডারিং একটা আমাদের বড় ইস্যু, কারণ অর্থ পাচার হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং বছরে কত হাজার কোটি টাকা পাচার হয় তার তথ্য আমাদের আসছে, কিন্তু কারা পাচার করছে এই খবর আর বের হয় না। মানে ইন্ডিভিজুয়ালি কারা কারা করছেন সেইগুলোকে আর বের করা হয় না, সেইগুলো ধরবার কোনো ব্যবস্থা করা হয় না, এই দিকে আর অগ্রসর হয় না। বিএফআইইউ একটা তালিকা করে না, বিএফআইইউ শুধু একটা একটা হিসাব দেয় যে বছরে এত পাচার হয়েছে, বিজনেসের মাধ্যমে, আমদানির মাধ্যমে, রপ্তানির মাধ্যমে, এইভাবে বলে। তো আপনার অর্থ পাচার রোধ করার ক্ষেত্রে বিএফআইইউর যেমন একটা শক্ত ভূমিকা এখন নেওয়া দরকার আছে,
না হলে আমাদের অর্থনীতির যে বেহাল দশা বেসামাল অবস্থা, এই অবস্থায় মানি লন্ডারিংকেও অ্যাড্রেস করার দরকার এবং সেই কারণে বিএফআইইউকেও সেই রকম যোগ্য মানুষ দ্বারা, যোগ্য নেতৃত্ব দ্বারা তৈরি করা দরকার যারা মানি লন্ডারিংয়ের সঠিক তথ্যগুলো দিতে পারবে। আবার একই সাথে শুধু দুদককেও বিএফআইইউর কি বলে মানি লন্ডারিংয়ের কিছু জায়গা আছে যেগুলো দুদকেরও কাজ করার কথা। দুদককেও আমি আগেই বলেছি যে এই রকম গতি, এই রকম নেতৃত্ব দিয়ে চলবে না, গতি বাড়াতে হবে। তেমনিভাবে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে কিন্তু সিআইডিরও ভূমিকা আছে, এনবিআরেরও দায়িত্ব আছে, এরকম আরও অনেক স্টেক হোল্ডার আছে, তাদের যার যার দায়িত্ব সেই জায়গাটা যদি ঠিকভাবে পালন করেন তাহলে আমরা যেই সংকটের কথা ভাবছি সেইটা হয়তো বা অনেকখানি দূর হবে। আরেকটি জিনিস আমি বলে শেষ করি, শ্বেতপত্র বানিয়ে যদি জাদুঘরে রাখেন কোনো লাভ নেই। অবশ্যই একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আরও এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলে সরাসরি আমরা প্রশ্নই করছি যে আমরা অর্থনীতিকে ফেরাতে চাই আমাদের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এবং আমাদের আন্তর্জাতিক যে একটি ইমেজ আছে সেই জায়গার স্বার্থে আমাদের আসলে অর্থনীতিকে ফেরানো দরকার। একটু বলবেন যে শেষ দিকে যেহেতু আমরা আছি, খুব অল্প সময় দিতে পারবো, আমরা মুদ্রানীতির যে ধরনের ডিক্লারেশনগুলো হয়েছে, বাজেটে যে ধরনের মার্জিনগুলো তৈরি করা হয়েছে, সূচকগুলো দেওয়া হয়েছে, আমরা মূল্যস্ফীতিতে কত যাব, এই মুহূর্তে আসলে খুব যদি স্বল্প মেয়াদে আমি কোনো পরিকল্পনা নিতে চাই অন্তর্বর্তীকালীন সরকার, কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? আমি খুব দ্রুত 3টি পদক্ষেপের কথা বলি। একটা হলো যে আমাদের যেই বাজেটের যাই লক্ষ্যমাত্রা আছে, এটা সামষ্টিক অর্থনীতির আছে, বাজেটেও যেই ধরনের আমরা সবসময় বলি ফুলিয়ে ফাঁপিয়ে একটা বাজেট পেশ করা হয় যেটা বাস্তবায়ন হয় না, এই বাজেটকে রিভিজিট করতে হবে। হয়তো এটার জন্য একটু সময় লাগবে, কারণ ওখান থেকেই আমার প্রাধিকারগুলো বের করে আমার ওই অনুযায়ী করতে হবে। একটা বাস্তবসম্মত বাজেট করাটা জরুরি। দ্বিতীয় হলো যে মুদ্রানীতির ক্ষেত্রে একটা আইএমএফের গাইডলাইন অনুযায়ী চলছে, কিন্তু আমরা দেখেছি যে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আংশিক পদক্ষেপ আসছে। এইটা জায়গাটায় আমি মনে করি কারেকশনগুলো দরকার। আর থার্ড আমি বলবো যে যেই কথা আমরা বলছিলাম যে পরিস্থিতির একটা পর্যবেক্ষণ এবং যে সংস্কার কার্যক্রম আছে, আমি জানি যে এটার জন্য হয়তো সময় লাগবে, ব্যাংকিং কমিশন বা এই করতে রিপোর্ট দিতে, কিন্তু শুরু তো করতে হবে। আমি যদি সময় লাগবে বলে কখনো শুরু না করি তাহলে এটা হবে কিভাবে? যেহেতু এনবিআর এর চেয়ারম্যান হিসেবে আপনি কাজ করেছেন, এনবিআর এর তো কিছু দায় দায়িত্ব রয়েছে এই অর্থনীতি ফেরানোর জন্য। আমি বলি যা আমার আইন কানুন আছে, প্রসিডিওর যা আছে, যেমনটি উনি বললেন বিআইপি এর কি দায়িত্ব, প্রত্যেকে যার যার জায়গা থেকে আইন অনুযায়ী যা করা আছে সেটা যেন করা যায়, এই প্রতিজ্ঞাটা, প্রত্যয়টা, প্রতিশ্রুতিটা সকলকেই আমাদের সকলের কাছে করতে হবে। যে আমি কারুর কথা শুনে, কারুর দিকে তাকিয়ে, কারুর কথা মনে করে আমার সামনে কেউ এসে দাঁড়িয়ে বসে বলে যাবে আর আমি সেই অনুযায়ী চালাবো, এইটা না করে আমি আমার দায়িত্ব পালন করব। রুল যেগুলো আছে, কারণ সংস্কার করতে গেলে তো দেরি হবে, অনেক কিছু বিষয় সংস্কারেরও আমি এই মুহূর্তে দেখি না, আমি দেখি আমার প্রতিশ্রুতির জায়গা। যদি বলেন যে আমাদের এই যে স্বাধীনতাহীনতার এক ধরনের চর্চা প্রশাসনে চলে, স্বাধীনতাহীনতা আমরা আইনকে তোয়াক্কা করি না এবং এখানে এমন অবস্থাটা দাঁড়িয়েছে যে নিয়ন্ত্রণ করার এক ধরনের নিয়ন্ত্রণ তো নিজেও নিয়ন্ত্রণের ব্যাপারটা থাকে। আমরা যে নিয়ন্ত্রণ করবে তিনিও দেখা যায় যে তিনি নিয়ন্ত্রণ না, তিনি ছেড়ে দেওয়ার মালিক, এমন ভাবটা দেখা যায়। আবার আমরা এখানে তাকেই বীর বলে মনে করি যিনি আইন ভাঙতে পারেন, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। তো এই অবস্থাগুলোর পরিবর্তন করতে গেলে আইনের প্রয়োগ দরকার। আইনের প্রয়োগ নিশ্চিত করতে গেলে সেই জায়গাগুলোতে সেই রকমের নেতৃত্ব দ্বারা পুনর্গঠন করার দরকার। এবং আমাদের দেশের বারবার আমি আবারও বলছি, দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে বিচার হয় না। এই বিচারহীনতার কারণেই আইন না মানার প্রবণতা এবং আইনবিহীনভাবে স্বাধীন হয়ে যাওয়ার প্রবণতা। কাজে বিচারকে দ্রুত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলো নিতে হবে, যার দু একটা আমি ইতিমধ্যে বলেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়ই দর্শকও শুনেছেন, আমরা জানি ব্যাংক খাতে আসলে যে অর্থ সেটি সাধারণ মানুষের অর্থ এবং সেটি তারা নিশ্চিতভাবে রাখতে চান এবং ব্যাংক খাতের উপর তারা নির্ভর করতে চান। এই আস্থাটি ফেরানো হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ ব্যাংকের মালিক কিন্তু আসলে
যারা আমানতকারী তারা। এই মুহূর্তে আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।